এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? সকলকে অনেক অনেক স্বাগত জানাই আর একটা নতুন ব্লগে। জ্বরের কথাগুলো সব জড়িয়ে যাচ্ছে, তারপর দাঁত ফোকলা হয়ে গেছে। ও আমার দাঁতটা ফোকলা হয়ে গেছে, একটা পুরো ফোকলা হয়ে গেছে তুমি সামনের দিকটা। ওই যে ওনাদেরকে বলে দাও যে আমার এখন দুটো দাঁত ভেঙে গেছে আর আমার এখন খুব জ্বর হয়েছে। হ্যাঁ, একটু আগে জ্বর দেখেছিলাম, তখন প্রায় 2 জ্বর ছিল। 2 দিন ছাড়া ছাড়া খালি জ্বরই হয়ে যাচ্ছে। ঠান্ডা, এই গা তো ঘাম হয়েছে। তুই পরে বলিসনি? হ্যাঁ রে, তা তো জ্বর নেই এখন। I did not feel that. ওই ওষুধ খেয়ে জ্বরটা বেরিয়েছে। Touch here. না, এখন জ্বর গায়ে একটু ছ্যাক ছ্যাক করছে, কিন্তু গায়ে ঘাম। এটা খোল, এখন একটু ঘামটা শুকো। এটা সরা, দেখি পাটা, দেখি পাটা আমার কাছে তোলো পাটা। এটার হাওয়াটা যাচ্ছে না, এটার হাওয়াটা বন্ধ হয়ে গিয়েছিল। এটা এখন অফ থাক, তুই ঘেমে গেছিস। মুছনি ক্যামেরাটা সব সময় মুছি, কিন্তু ওর ভেতরে না কোথায় একটা কি। দেখেছেন কি অবস্থা? এই 1 মাস গেল, মানে জাস্ট আগের মাসেই কি সর্দি হয়েছিল। শুধু জ্বরটা হতেই যা বাকি ছিল, আর সেটাই বা কেন বাদ যায়? ঠিক ঘুরে ফিরে আবার এই শুক্রবার থেকে এই অবস্থা। ঠিক এর আগের দিনের ব্লগটাতেই বলছিলাম, কাজ কি করব, ঘর শুদ্ধ সবাই অসুস্থ হয়ে পড়েছি। জ্বর আছে এখন, আচ্ছা তো বলছে তো ক্লিন হয়, কপালে হাত দিলাম তো 99 মতো জ্বর এখন। ওটা ওষুধের জন্য কমেছে, আবার উঠবে। এখন আবার মনে হচ্ছে 2-3 দিন ওষুধে থাকতে হবে। তুই একটু উপরে উঠে বস, আর এখন এই সোয়েটারটা পরে থাকতে হবে না, কম্বলটা ঢাকা নিয়ে আর উপরে বস। এরম ভাবে জানেন তো, বেশ কিছু বছর, মানে যখন থেকে রন স্কুলে যেতে শুরু করলো তারপর থেকে স্কুলে যায়, আর যখন এরকম ফ্লু এই সমস্ত সিজন হয় আর কি, যে বছর হওয়ার থাকে সেবার ঠিক হবেই, আর স্কুল থেকেই সেটা হয়। আর ওরকম হয়ে বাড়ি ফিরে আসে, তারপর নিজের হয়, তার থেকে বাবা মা। এটা আমরা জানি যে এরকম হয় আর কি, তার জন্য তো এখানে ফ্লু শট একটা আগে থেকে প্রিকশন নেওয়া যায়, তো সেটাও নিয়েছিলাম। ইন্ডিয়া থেকে আসার পরপরই অক্টোবর মাসেই নিয়েছিলাম, কিন্তু তাতেও তো দেখছি শেষ রক্ষে হলো না। 3 জনেই একেবারে জ্বরে পড়েছি, আর সে জ্বর বলে জ্বর একেবারে তো ভাইরাল, আর তার মানে হাত পা গোটা শরীরে যন্ত্রণা, তার সঙ্গে কিচ্ছু খাবার ইচ্ছে নেই। আর তাও ওষুধ তো খেতে হচ্ছে, তার জন্য তো খাবারও একটু আধটু খেতেও হবে, নাহলে তো ওষুধ ছোটোবেলা থেকে মা বাবা বলে যে নাহলে কাজে দেবে না। তো তাই জন্য ওষুধগুলো খাওয়ার জন্য খাবারও একটু আধটু খেতে হবে। তবে আজকে যখন আমি রান্নাটা করছি, এই সময় পর্যন্ত আমি ওকে ছিলাম, তখন শুধু রনের হয়েছিল। আমাদের জাস্ট গা হাত পা ব্যথা। আমি ভাবছিলাম যে না, হয়তো একটু ব্যায়াম ট্যায়াম করেছি সেই জন্য পায়ে ব্যথা করছে। ও মা, পরদিন সকাল হতেই দেখছি যে না, এ তো অন্যরকম সিম্বল। তো যাই হোক, তারপর দেখলাম যে না, সত্যিকারে জ্বরই হয়েছে। আর সত্যি কথা বলতে বাপু, প্রবাসের সুবিধে অনেক কিছু থাকলেও অসুবিধের মধ্যে কিন্তু এইটা একটা বেশ বড় অসুবিধা। এই যদি জ্বর জ্বালা, নানা রকমের শরীরের অসুস্থতা, এই সমস্ত কিছু হয়ে যায়, আর তা যদি বাড়ি শুদ্ধ সমস্ত সবার হয় আর কি, তাহলে কে কাকে দেখবে, এরম একটা ব্যাপার হয়ে যায়। তখন তো রান্না কি করব, কি খেতে দেব, আর বাজার কে করতে যাবে, এই সমস্ত ভীষণ চিন্তা হয়। সত্যিকারে একটুখানি শরীর খারাপ হলে বাড়িতে মনে হয় যে একটু খাবারটা কেন, একটু জলটাও যদি কেউ মুখের সামনে ধরে দিত তাহলে খুব ভালো হতো। আর তাই হয় তো বাড়িতে, তাই না বলুন? কিন্তু এখানে সমস্তটাই তো নিজে। এমনিতে তো রোজের ব্লগে প্রায় এই কথা বলি, শেয়ার করি আপনাদের সঙ্গে, যে এদেশে তো সমস্ত কিছুই নিজে হাতে করা, একাই করে নেওয়া। তাহলে তো যখন জ্বর জ্বালা নানা রকম অসুস্থতা, সেই সময় ওই একই জিনিস করতে হচ্ছে একা নিজের হাতে। ভাবুন একবার কি যে কঠিন লাগছে, যেন মনে হচ্ছে বাবা যদি একটুখানি কেউ একটু হেসে হেল্প করে দিত। অথচ খাবার যে খুব ইচ্ছে আছে, বা খুব যে হালুয়া পালুয়া বানাচ্ছি খাচ্ছি, সেও কিন্তু না।
খুব মিনিমাম খাবার, যেটুকু না করলেই নয়, কিন্তু তাও সেটুকু উঠে দাঁড়িয়ে করার মতো এই দিনগুলোতে একটা সত্যি ক্ষমতা থাকা দরকার। তবে নিচে থাকে আমার বন্ধু, সে আমাকে যদিও বলেছে যে যদি কোনো দরকার লাগে তাহলে কিন্তু বলো, বা কিছু যদি বানিয়ে দিয়ে আসতে হয় তাও কিন্তু বলো। কিন্তু বিশ্বাস করুন, এমনিতে তো মুখ থেকে সমস্ত স্বাদ চলে গেছে, তার মধ্যে আবার ছেলে আর সুদীপ্ত দুজনেই কিছু খাচ্ছে না, তাহলে আর আমি বা একা কি খাবো? কিন্তু সমস্ত খাবার যেন মনে হচ্ছে একেবারে উচ্ছের মতো তেতো। সেই জন্য আর কিছু বলিও নি ওকে। যদিও আজকে যে এইসব ধোসা টোসা বানাচ্ছি, এই সময় কিন্তু আমি এখনো সুস্থ। ছোটবেলায় মাকে দেখতাম, শত অসুস্থতা, শত শরীর খারাপ, সবের মধ্যেও যেন কোনোদিনও মাকে মনে হয়নি যে মা খুব উইক হয়ে গেছে, মা অসুস্থ হয়ে শুয়ে আছে। তো সেই জন্য আমারও মাঝে মাঝে মনে হচ্ছে এখন যে ইস, রনটা খেতে পাবে না, আমি যদি উঠে কিছু না করি, আমি তো সব কিছু করে দেব, আর ওরা দুজন তো আমার ওপরেই ভরসা করে বসে আছে, আমি না খেতে দিলে কে আর খেতে দেবে, কেই বা সব কিছু করবে। ওই জন্য মাঝে মাঝে খুব মনের জোর নিয়ে সমস্ত কিছু করতে হচ্ছে। আর আরেকটা কি জানেন তো, এই নর্থ ক্যারোলিনার যেই জায়গাটাতে আমরা এসেছি, এই শহরে একদমই জানি না যে কোথাও কোনো হোম ডেলিভারি পাওয়া যায় কি না। আগে যখন আমরা আরভিংয়ে ছিলাম, ডালাসে আর কি, ওখানে বহু হোম ডেলিভারি ছিল। আবার বিভিন্ন বিভিন্ন মানে বাঙালি, সাউথ ইন্ডিয়ান, গুজরাটি, এই রকম সমস্ত ভাগ করে করে হোম ডেলিভারি ছিল, তো কোনো অসুবিধে হতো না। তবে হ্যাঁ, ওখানে কোনোদিনও হোম ডেলিভারি নেওয়ার প্রয়োজনই পড়েনি, কারণ এত বন্ধুবান্ধব ছিল, কারোর যদি কোনো রকম সুবিধে হতো তখন টুকটাক ওকে কিছু না কিছু রান্না টান্না করে দিয়ে হেল্প করা হয়ে যেত। তবে কি জানেন তো, লাগুক আর না লাগুক, একটা রকম কন্ট্যাক্ট রেখে দেওয়াই ভালো, কারণ কখন কোনো কারণে যদি মনে হয় তাহলে দরকার পড়লে আনিয়ে নেওয়া যাবে। খুব কখনো দরকার হতেই পারে, তো সেই সময় আর কষ্ট করে করতে হবে না। আর এমনিতে যখন ঠিক থাকি তখন তো ধরুন একদিন রান্না করলে আরও একদিন চলে যায়, কারণ সত্যি একদিনের খাবার একদিনও পুরোপুরি শেষ হয় না আর কি, তো সেটা পরের দিনেও হয়ে যায়, তো সেক্ষেত্রে পরের দিনেও খাওয়া হয়ে যায়। কিন্তু এখন এমন শরীর খারাপ যে যাই খাবার বানাচ্ছি সেটা সেই দিনে তো খেতেও ইচ্ছে করছে না, তারপরের দিনে তো দূরের কথা। তাই কি বানাবো, কি খাবো আর কি খেতে দেবো, এই নিয়ে বেশ চিন্তা হচ্ছে। ওই কমাস আগে যখন ইন্ডিয়া গিয়েছিলাম, দেশে গিয়েও তো সে রনের কি জ্বর, 103 করে টেম্পারেচার উঠে যাচ্ছে। তখন ভাগ্যি বাপু মায়ের কাছে ছিলাম, মানে যার কাছেই থাকি সঙ্গে আর কি লোক বল ছিল, তাতে করে কোনো কিছুই ভাবতে হচ্ছিল না। কেউ একজন ছেলেকে নিয়ে পড়ে থাকো, কেউ একজন রান্না করে দিল, এরকম করে করে চলে যাচ্ছিল, কেটে যাচ্ছিল। আর যদিও তখন আমার বা মায়ের কারোরই কোনো রকম অসুস্থতা হয়নি, কিন্তু এবারে দেখুন এমন হয়েছে যে আমাদের 3 জনেরই হয়েছে। আর তখন ওখানে তো খাবার বলতে, দেশে তো খাবারের বাবা অনেক রকম অপশনস পাওয়া যায়, মানে বাড়িতে বানিয়ে খাবারও আছে যেরকম, তেমনি বানিয়ে দেওয়ার মানুষজনও আছেন। আর তার মধ্যে তখন রনের ভীষণ ফেভারিট হচ্ছে গিয়ে ওই মিওমোরের জিনিসপত্রগুলো, সে কেক থেকে শুরু করে চিকেন 65, প্যাটিস, সব কিছুই ওর খুব ভালো লাগে। আর এখন তো মিওমোরে সব জায়গায় প্রায় প্রতি পাড়ার মোড়ে মোড়ে হয়ে গেছে, তো বাবা প্রায়ই নিয়ে এসে দিচ্ছিল, তা ওর খাওয়ার সেরকম কোনো অসুবিধে হচ্ছিল না। হ্যাঁ, জ্বরের মুখে অত হয়তো মুখরোচক খাওয়া ভালো নয়, কিন্তু মাঝে সাঝে খাচ্ছিল, আর তাতে করে ওর পেটটাও ভরে যাচ্ছিল। আর ওই অত প্যারাসিটামল খাচ্ছিল, তো তখনও তো ভাইরালই হয়েছিল। ডাক্তার বলেছিলেন যে প্যারাসিটামল হাফ হাফ করে 6 ঘন্টা ছাড়া ছাড়া করে দিলেই হবে, তো সেই ওষুধই খাচ্ছিল, আর সেটা খেয়েই কাজে দিয়েছিল। আর তার জন্য খাবারেরও সেরকম রুচি ছিল না, আর যেগুলো খাচ্ছিল তার মধ্যে হচ্ছে গিয়ে ওই মিওমোরের জিনিসপত্র টুকটাক। কিন্তু এখানে সে মিওমোরে কোথায় আছে, প্রচুর কেকের দোকান অবশ্যই, ভালো ভালো জিনিসও পাওয়া যায়, কিন্তু মিওমোর রনের ভীষণ প্রিয়, আর আমারও তাই। যাক, আপনাদের সঙ্গে সব গল্প করতে করতে দেখুন সমস্ত কিছু রান্না তো করে ফেলেছি, আর ভেবেছিলাম যদি একটু সামান্য ডাল দিয়ে ভাত ওকে মেখে আর ওই সাবুর পাঁপড়টা দিয়ে খাওয়ানো যায়, সে তো খেলোই না,
ডিম ভাজাটাও ভেবেছিলাম যদি একটু খায়, কিন্তু কোনো কিছুই খেলো না। শেষকালে দুটো বিস্কিট আর জল খেয়ে আর তারপরে গিয়ে একটু মাথা টাথা ধুইয়ে দিয়েছি আর গাটা স্পাঞ্জ করে দিয়েছি। এখন বললাম তাহলে একটুখানি ওষুধ খেয়ে রেস্ট নে। আর ওর কোনো সার নেই, এবার মনে হয় আবার জ্বরটা আসছে। যাই হোক, আজকের দিনটা কেটে গেল। আজকে রাতটা দেখবো, যদি জ্বর না নামে তাহলে ভাবছি কালকে সকাল সকাল ওকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। না হলে তো আবার কাল থেকে স্কুলও শুরু হয়ে যাবে, সোমবার। তো সেজন্য স্কুল কামাই আবার এদেশের তো জানেনি বাবু, ভীষণ একটা ঝামেলার ব্যাপার। তো সেজন্য এরকম সিক অবস্থায় আবার বেশি দিন থাকাও যাবে না, আবার এরকমভাবে তো স্কুলে পাঠিয়েও দেওয়া যাবে না। রনের যা অবস্থা, সে তো এই অবস্থাতেও বলছে স্কুলে চলে যাবে। ও স্কুল যেতে খুব পছন্দ করে। আর এই দেখুন, রাত্রি হয়ে গেছে, সমস্ত কিছু আমাদের কাজও হয়ে গেছে। আর রাস্তাটা দেখুন পুরো কি অন্ধকার, আর কি বৃষ্টি হচ্ছে সন্ধ্যে থেকে। ওই যে রাস্তায় আলো পড়েছে, ওখানে বৃষ্টির জলে দেখুন চকচক করছে। একটুখানি ভাবছিলাম দরজাটা খুলে আর বৃষ্টির আওয়াজটা শুনবো, কিন্তু বাইরে খুব ঠান্ডা। আর তার মধ্যে এই যে এতক্ষণ ছিল রন আর রনের মা, আর এইবার আর একজনেরও অবস্থা টাইট। বলছি তোমার কত জ্বর? আমার মনে হচ্ছে 100 হবে। তোমার 100, কাঁপুনি দিচ্ছে। হ্যাঁ দেখো, তোমার 100, আমার 1, আর রনের 2.5 3। রনের তো থেকে থেকে উঠছে, রনি নিয়ে এসছে। মামা ঘুরো না, আর শুয়ে পড়ো এবার। But I want to go with you. এই তো আমিও যাব, সবাই শুয়ে পড়বো। When? কালকে তুমি স্কুল যেতে পারবে না, চলো তাড়াতাড়ি শুয়ে পড়ি। আমার জ্বর আবার রাত্রিবেলায় আসবে শিওর, ভাইরাল আসছে যাচ্ছে। এখন একটু ছেড়েছে বলে খেলছে। আর যখনই এই ধরনের কিছু শরীরের ওপর দিয়ে অত্যাচার যায়, আর সেটা যদি রনের ওপর দিয়ে একা যেত তাহলে নয় আলাদা ছিল। এখন আমরা তিনজনেই যে কাবু হয়ে গিয়েছি, সেজন্য জানেন তো সামলে উঠতে পারছি না তো। আর শুধুই মনে হচ্ছে যে কেন বাড়ি থেকে এত দূরে আছি, কেন নিজের দেশটা থেকে এত দূরে আছি। সত্যি যখন খুব কষ্টের দিনগুলো যায়, তখন কাছের মানুষগুলোকে যেন খুব মনে পড়ে, সব সময় মনে পড়ে। কিন্তু সেই সময়টা যেন মনে হয় যে একটু পাশে পেলে ভালো হতো, একটু যদি কাছে থাকতো। কিছু করতে নাই বা হতো, শুধু মুখগুলো দেখলেই আর গলার আওয়াজটা শুনলেই ভালো হয়ে যেতাম বুঝি। যাক, আজ আবার সকাল হয়ে গেছে, আর একটু দুপুর বেরিয়েছি খাওয়া দাওয়া সেরে রনকে নিয়ে ডাক্তারখানায়। ডাক্তার দেখিয়ে ফিরলাম, মানে বেরোচ্ছি আর কি। এখানে তো একটু স্কুল মিস করা মানে যায় না আর কি সেভাবে। যদি 2 দিনের বেশি হয় তো তখন এই ডাক্তারের একটা চিঠি লাগে, তো সেইটাও নিলাম। যাই হোক, এখন নেবুলাইজার দিয়েছে, আশা করি ভালো হয়ে যাবে। আসলে এমনিতে তো মানুষের শরীরকে বলাই হয় যে মন্দিরের মতো। সেই শরীরই যদি খারাপ থাকে তখন আর কিছুই ভালো লাগে না, মনও খারাপ হয়। আর মন খারাপ থাকলে, শরীর খারাপ থাকলে কোনো কাজ তো করাই যায় না। সেই জন্যই বুঝি এত উইক লাগছে। আচ্ছা, আপনাদেরও কীরকম হয়? শরীর অসুস্থ হয়ে গেলেই মনে হয় যে আর কিছু পারছি না বুঝি, বা কিছু পেরে উঠবো না। সত্যি কতক্ষণে যে সবাই মিলে সুস্থ হব, শুধু সেই দিনটা, সেই সময়টার জন্য অপেক্ষা করে আছি। আর এই দেখুন, রাতে ফিরে রনের আবার জ্বরটা একটু ছেড়েছে। অমনি ওই যে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে স্কুলে প্রোগ্রাম আছে, আর এমনিতে ওর মিসরা প্রত্যেক বছরই বলে দেন যে স্কুলের যে কজন ক্লাসের বন্ধু আছে তাদের জন্য, আর পারলে মিসদের জন্য যদি কিছু কেনে তাহলে তাদের সকলের জন্য একটু টুকটাক নিয়ে যেতে। কোনো রকম ম্যান্ডেটারি নয়, কিন্তু যদি পারে। তা বাচ্চার মন, সে কি আর বলবে যে না আমি কিছু নিয়ে যাব না? কারণ সকলে, প্রতিটা বাচ্চাই নিয়ে আসে সকলের জন্য কিছু না কিছু। তাই জন্য রনের জন্য আমরা টুকটাক কিছু কিনে নিয়ে আর ফিরেছিলাম। তো যাই হোক, সেগুলোই ও আর পাপা মিলে প্যাক করে নিচ্ছে। আর এদিকে আমি একটুখানি চিকেন স্যুপ আর একটু স্যালাড আর তার সঙ্গে একটু ওই লেটুস দিয়ে খাবার তৈরি করলাম, যাতে করে রাত্রিবেলা একটু জাস্ট সকলের পেটে যায়। কিন্তু সে তো রন খেলো না, তার জন্য পাস্তা করে দিতে হলো, আর আমরা শুধু ওই স্যুপ আর স্যালাড খেলাম। আর তারপরে গিয়ে এই যে নেবুলাইজারটা নিয়েই ফিরেছিলাম, ওকে একটুখানি নেবুলাইজারটা দিয়ে দিচ্ছি। এখানে এমনিতে তো মেডিকেলের সমস্ত ব্যাপারটাই ইন্স্যুরেন্সের মধ্যে। তো সকালে যে রনকে আর্জেন্ট কেয়ারে নিয়ে গিয়েছিলাম,
তার জন্য ইন্স্যুরেন্স পুরোটাই কভার করে, শুধু $35 করে কোপে দিতে হয়। সেটা যদি আমরা ওর কোনো পেডিয়াট্রিশিয়ানের কাছে নিয়ে যেতাম তাহলেও তাই পে করতে হতো আর কি। আর তার সঙ্গে ডাক্তার যে এই নেবুলাইজার ওষুধ দিয়েছেন, যে কোনো ওষুধ বা কোনো টেস্ট দিলেও সব কিছুই মোটামুটি ইন্স্যুরেন্সের মধ্যেই কভার হয়ে যায়। তার সঙ্গে হয়তো মিনিমাম কিছু পে করতে হয়। তবে কিছু কিছু ওষুধ আছে, যেমন এই নেবুলাইজার, তারপরে কোনো অ্যান্টিবায়োটিক দিলে সেগুলো আবার ওভার দ্য কাউন্টার পাওয়া যায় না। ডাক্তার প্রেসক্রাইব করে দিলে তবে গিয়েই ওষুধ দোকান থেকে সেগুলো আবার কালেক্ট করতে হয়। তো সেজন্যই আমরা গিয়েছিলাম, আরও যে ও তো কফ তুলতে পারছে না নিজে নিজে, তো নেবুলাইজারটা একটু দরকার বলে। তো যদিও ডাক্তার সেটা আগে থেকেই বুঝে আর দিয়েও দিয়েছিলেন। যাই হোক, তবে চলুন আজকের ভালোবাসার দিনটা আপনাদের সকলের খুব খুব ভালোবাসায় ভরে উঠুক, আর খুব সুন্দর আর খুব ভালোই কাটুক। যাই হোক, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সকলকে। আর তার সঙ্গে আজকের ব্লগটাও এখানে শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আর ফেসবুক থেকে যারা দেখছেন আর নতুন বন্ধুরা যারা দেখছেন তাদের জন্য প্লিজ রিকোয়েস্ট করলাম, পেজটা পারলে একটু ফলো করে দেবেন। আর চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা প্লিজ পারলে একটু সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।